নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরজিকর কাণ্ডের পরে তৃণমূলের ভিতরে নানা স্বর শোনা গিয়েছে। শান্তনু সেন বলেছেন যে সন্দীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত। আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে আরজিকরে যা ঘটনা চলছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে কিছু জানানো হয়নি, তিনি চেষ্টা করেছিলেন, পারেননি। এইসব কথা বলার জন্য মুখপাত্রের পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়। তার স্ত্রী কলকাতার একটি ওয়ার্ডের কাউন্সিলরদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে তিনি বাদ চান। সুখেন্দু শেখর রায় বর্ষিয়ান সাংসদ, ৭৫ বছরের উপর তার বয়স, একসময় প্রণব বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনবারের সাংসদ, এখনো তার সাংসদ পদ শেষ হতে রাজ্যসভায় প্রায় ৪.৫ বছরেরও বেশি বাকি আছে। তিনি প্রথম থেকেই আরজিকর কাণ্ডের বিরুদ্ধে সরব। তিনি বলেছেন যে আমার রাজনৈতিক পরিচয় দূরে থাক, আমি একজন মেয়ের বাবা, আমার একটি নাতনি আছে, আমার এই অবস্থান হচ্ছে নৈতিক অবস্থান। তিনি যে পোস্ট করেছিলেন, লালবাজার থেকে তলব করেছিল, হাইকোর্টে রক্ষা কবচ নিয়েছিলেন, তারপরে তিনি সেই পোস্ট ডিলিট করেন, কিন্তু মূল বিষয় থেকে সরে আসেন। ১ সেপ্টেম্বরই তো বাস্তিল দুর্গের পতন হয়েছিল, ফরাসি বিপ্লব তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় ১ সেপ্টেম্বর। ওদিনকে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল হয়। ১ সেপ্টেম্বর সুখেন্দুবাবু বাস্তিল দুর্গের পতনের বিষয়টা তাৎপর্যপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে লিখেছেন। তারপর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে এক্স হ্যান্ডেলে লিখলেন, মিডল স্টাম্প ছিটকে গেছে, হোয়াট নেক্সট। ৩রা সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হয়, ৮ দিনের সিবিআই কাস্টাডি। তার সঙ্গে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরও ৮ দিনের সিবিআই কাস্টাডি। সন্দীপ ঘোষরা চোর 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 স্লোগান শুনেছেন। সুখেন্দু শেখর রায় দলের অস্বস্তি বাড়িয়েছেন। তিনি কার্যত অনেকটাই একঘরে কোণঠাসা। তার দলীয় সতীর্থরা অনেকে বলছেন যে রাজ্যসভার চিফ হুইপ পদ চলে যাওয়ায় সুখেন্দু শেখর রায় বিদ্রোহী হয়েছেন, কিন্তু সুখেন্দু বাবুর ব্যাখ্যা সম্পূর্ণ অন্য। আগামী দিনে কি হবে তার কর্মসূচি, কি হবে তার পদক্ষেপ, কেন তিনি এই প্রতিবাদের ঝান্ডাটা তুলে ধরেছেন, এটাকে নিছকে সহনাগরিক হিসাবে প্রতিবাদের অংশ নেওয়া, প্রতিবাদের এক নতুন ভাষ্য তৈরি করা, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সুখেন্দু শেখর রায়ও ঘোলা জলে মাছ ধরছেন? শুনে নিন আমাকে দেওয়া একটি টেলিফোন সাক্ষাৎকারে কি বললেন সুখেন্দু শেখর রায়। যেমন এই মিডল স্টাম্প ছিটকে গেছে, হোয়াট নেক্সট, আপনি যে সময় করেছেন সেই সময়টা খুব ইঙ্গিতবাহী, যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন। আপনার ইনার মিনিংটা কি? অনেক রকম ব্যাখ্যা হচ্ছে, আপনি কার দিকে আঙুলটা তুলেছেন? হোয়াট নেক্সট, একে সেই তথাকথিত উত্তরবঙ্গ লবির চিকিৎসকদের দিকেই আপনার এই আঙুল তোলা? আমি তো জানি বঙ্গ একটাই, উত্তরবঙ্গ বলে আলাদা কিছু আছে বলে আমার জানা নেই। আমি এটি একটা বাংলার উত্তর প্রান্ত, একটা পশ্চিম প্রান্ত, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। আমার কোনো লবি টবি সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, কারণ জীবনে কোনো লবি টবি করি অভিজ্ঞতা নেই। আমার প্রথম টুইটটা কি ছিল, যে কলকাতা পুলিশ একবারে বিচলিত হয়ে আমি অরণ্যদের, যাই হোক, তো আমার কিছুই বলার নেই। যে যা খুশি মনে করতে পারে, যে যেমন খুশি ব্যাখ্যা করতে পারে। আর শত শত লোক টুইট করছে, হঠাৎ আমার টুইট নিয়ে লোকে এত মাথা ব্যথা হয় না, তাও জানি। আমি আমার ভাবনা মাঝে মধ্যে আসে, যেরকম যখন শুনুন আমি গত 12 বছর ধরে আমার ফেসবুকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা,
বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী, কবি, লেখক যারা প্রাতঃস্মরণীয়, দেশের বিদেশের বিভিন্ন ঘটনা, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি আমি ছোট ছোট পোস্ট করি, তার সঙ্গে চেষ্টা করি ভালো ভালো ছবি দেওয়ার জন্য, বিরল কিছু ছবি দেওয়ার জন্য, যেগুলো হাতে কাছে পাওয়া যায় না সাধারণত, সেই ছবিগুলো দিয়ে এটাকে আমি সমৃদ্ধ করার চেষ্টা করি। আজকের প্রজন্ম যাতে একটু জানতে পারে, জানে অনেকে, আমাদের থেকে অনেকে বেশি জানে, এমন নয় যে আজকের প্রজন্ম জানে না, কিন্তু আমাদের প্রজন্ম হোক, আমাদের যে কোনো প্রজন্মই হোক, যারা হয়তো কোনো কারণে জানেন না বা নজরে দিয়ে গেছে, তুলে ধরা হয়। যেমন আজকে ক্ষুদিরামের জন্মদিন, আমরা উত্তম কুমারের জন্মদিনে জন্ম আজকে। এখন যদি আমাকে চয়েস বলা হয়, আমাকে উত্তম কুমার জন্ম হয়েছে, প্রায়োরিটি পাবে ক্ষুদিরামের জন্ম। তার মানে এই নয় যে উত্তম কুমারকে ছোট করা। কিন্তু বাস্তিল দুর্গের পতন হয়েছিল জুলাই মাসে, আর আপনি এক্সপ্যান্ডেডে লিখলেন সেটা অগাস্ট মাসে। কেন? আমি অগস্ট মাসে লিখেছি, সেপ্টেম্বর মাসের 1 তারিখে লিখেছি। সেপ্টেম্বর মাসের 1 তারিখে? হ্যাঁ। তার কারণ সেপ্টেম্বরের 1 তারিখে ফরাসি বিপ্লব সফল হয়েছিল, রাজতন্ত্রের অবসান ঘটে, সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়। জুলাই মাসে যে বাস্তিল দুর্গের পতন, তার পরিণতি হয়েছিল 1 সেপ্টেম্বর। তার মধ্যে ফরাসি বিপ্লব 2 মাস ধরে চলেছে, জুলাই আগস্ট, এবং 1 সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বর ফরাসি বিপ্লব সফল হলো। এই ইতিহাসের টাইম লাইন গুলো তো লোককে জানতে হবে, পড়তে হবে। মুশকিল হচ্ছে আমার সবচেয়ে যন্ত্রণা, আজকে আমরা যারা রাজনীতি করি এবং বা সাংবাদিকতা করি, তাদের অধিকাংশই ইতিহাসে কোনো ধার ধারে না। আমি 100% এগ্রি করছি আপনার সঙ্গে। না, আমি বলছি আমার এটা যন্ত্রণা। আমি কারোকে অভিযোগ করছি না, কিন্তু এটা আমার যন্ত্রণা। আমি বিরাট পণ্ডিত মানুষ, সব জেনে ফেলেছি, ইতিহাস জানি, রাষ্ট্রবিজ্ঞান জানি, এরকম কোনো দাবি করি না। বরং আমি মনে করি আমরা সংসদে যে 800 জন এমপি আছি 2 সভা মিলিয়ে, মাত্র 800 জন। ভারতবর্ষের জনসংখ্যা কত? জনগণনা হয়নি 10 বছর 12 বছর, তাও 140 কোটি, অন্তত 150 কোটি। 150 কোটি 140-এরও কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্য নেই। ধরে নেওয়া যায় কম বেশি 150 কোটি। 150 কোটির মধ্যে 800 কোনো প্রতিশতে আসে না, কোনো হিসেবে আসে না। এই যে 800 জন এমপি আমরা আলো করে বসে আছি লোকসভার, তা আমি অন্তত মনে করি, আর কি মনে করে না করে আমি জানি না, আমার চাইতে অন্তত 125 কোটি লোক বেশি জানেন, এবং তারা ভারতবর্ষের বিভিন্ন জনপদে বাস করেন, বিভিন্ন পেশায় নিযুক্ত। এত বড় দেশকে কখনো ছোট ভাবাটা উচিত না, কারণ মানুষকে কখনো অপমান করতে নেই। এবং যারা আলোকিত নয়, তথাকথিত সুশীল সমাজের লোক নয়, বা তথাকথিত রাজনৈতিক নেতা নয়, তা আমাদের বাকিটা কিছুই জানে না, বরঞ্চ উল্টোটা ভাবলে আমাদের পক্ষে সুবিধা হয় মানুষের মূল্যায়ন করতে। যে দেশে মানুষের মূল্যায়ন হয় না, সেখানে রাজনীতি অস্থির হয়, রাজনৈতিক নেতারা সেখানে কূপমণ্ডুক বলে পরিচিত হয়। আমি একজন কূপমণ্ডুকের দলের একজন। আমার মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনা মাঝে মধ্যে আছে, কখন ফেসবুকের মাধ্যমে, কখন এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করি। এবার তার মানে যা আমি যেটা সরাসরি লিখলাম, তার মানে লিখতে কারো অসুবিধা হয় না। যেটা আমি কোনো মানে লিখলাম না, কোনো মন্তব্য করে, আমি যে বাস্তিল দুর্গটা করেছি তাহলে ছবি দিয়েছি, এবং ছবিটা আমার মনে হয়তো অসাধারণ ছবি। তখন তো ক্যামেরা ছিল না, যিনি এঁকে থাকুন, আমি শিল্পীর নাম জানি না, কিন্তু আমার চোখে ব্যাপারটা খুব অসাধারণ লেগে। এবং দেখলাম যে আমি যখন এই একটা অস্থিরতার সময়, সেই সময় তখন হঠাৎ এটা আমার কাছে মনে হলো যে খুব আমার কাছে প্রয়োজন। সুখেন্দু শেখর বাবু, এখন তো আপনি তো আসছি আপনার কাছে। আমি বিনা মন্তব্যে আমি ওদের ওই টেক্সট হ্যান্ডেলে দিলাম। এবার তার পক্ষে বিপক্ষে নানা রকম নানাজন ব্যাখ্যা করলো, খবর কাগজে লিখলে, তাদের স্বাধীনতা। আমি সে নিয়ে কোনো মন্তব্য করি, কারণ আমি পোস্টটাতে আমার কোনো মন্তব্য নেই। না, ঠিক। উইকেটে যে ক্রিকেটে উইকেট ছিটকে গেছে দেখাচ্ছি, সেখানেও আমার কোনো মন্তব্য নেই। এবার আমার পক্ষে বিপক্ষে হাজারো লাখো, যেমন আপনি মাঝে একদিন বললেন
যে শুভেন্দু শেখর রায় পাত্তা পাচ্ছেন না ডিরেক্টর বেশি পাত্তা পাচ্ছে, সেই জন্য খুব এইসব করছে। আপনার স্বাধীনতা আপনি বলেছেন, আমি কি আপনাকে বলতে গেছি আপনি কেন বলেছেন? শুভেন্দু শেখর বাবু, আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের একজন ভক্ত। আপনি লাস্ট কথাটা শুনলেন? লাস্ট কথাটা যেটা হ্যাঁ, শুনেছি। আমি আপনাকে কিন্তু আপনাকে দেখি, তার মানে দেখি না তার না, ঠিক। কিন্তু আমি বলেছিলাম সুখেন্দু বাবু একটা প্রিন্সিপাল স্ট্যান্স নিয়েছেন, ডিরেক্ট যেটা বলছেন সেটার সঙ্গে বাস্তবের মিল নেই। না, আপনি এটাও বলেছেন যে উনি প্রথম দিন যেটা বলেছেন আমি সবটাই শুনেছি। শুনুন, আমার মতিভ্রম হয়নি, আমার স্মরণ শক্তিও লোপ পাইনি। আমার হচ্ছে আপনি বললেন যে ইদানিং ও ডিরেক্ট পাচ্ছে না, ডিরেক্টরের বেশি থাকতে পারছে বলে অভিমান করে খুব বলছেন, দুজন ঠিক হয়ে যাবে এইসব কিছু বলে। আমি কি আপনাকে বলতে গেছি? কাজ বলবো না, এই কারণে বলবো না, ওই কথাটা বলার আপনার স্বাধীনতা আছে বলে আমি বিশ্বাস করি। তাহলে আমার যদি কিছু বলার স্বাধীনতা থেকে থাকে, ভারতবর্ষে 150 কোটি লোকেরও আছে, আমি এটা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। সুখেন্দু শেখর বাবু, আপনি হেমন্ত বাবুর একজন একনিষ্ঠ ভক্ত। বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, রাজপথে আছড়ে পড়ছে জনতার ক্ষোভ, অভিমান, রাগ। দেখুন সুখেন্দু শেখর বাবু, আপনি আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা নীতিগত অবস্থান নিয়েছেন, এবং এই নীতিগত অবস্থান নেওয়ার পিছনে আপনার কারণটা কি সেটাও দর্থহীন ভাষায় জানিয়েছেন। আপনার কি মনে হয় না যারা এত রত্ন পুরস্কার পেয়েছে, একজন মাত্র শিক্ষক ছাড়া প্রতিবাদে একটা পুরস্কার কেউ প্রত্যাখ্যান করেনি, তাহলে এদের মেরুদণ্ডে কি ঘাসপালা গছিয়ে গেছে? মেরুদণ্ড বলে আর কিছু নেই? না, আমি দেখুন, কারণ আমি তো মেরুদণ্ড বিশেষজ্ঞ নেই যে আমি আমার মেরুদণ্ডকে সোজা আছি কিনা, আমার মেরুদণ্ডে মাঝে মাঝে যন্ত্রণা হয় কিনা, আমি সেটা বুঝবার চেষ্টা করি। অন্য মেরুদণ্ডে কি আছে সেটা আমি কি করে বলবো? তারা কেন চুপ করে আছেন, তারা কেন মেরুদণ্ড সোজা করছেন না, কে করছেন না তাও জানি না, তাদের পরিচয় কি তাও জানি না। আমি আমারটা বলতে পারি, আমি অন্যের সম্পর্কে বলবো কি করে? তাহলে সময়ের দাবিটা কি বলুদা? সময়ের দাবিটা কি এখন? না, আমি শুনুন, আমি একটা কথা খুব সোজা ভাবে আপনাকে, শত বছর, কয়েকশো বছর আগে বাংলার কবি চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না। ঠিক আছে? এটা ল্যাটিন একটা লিগ্যাল ম্যাক্সিম আছে, ভক্স পপুলি, ল্যাটিন ম্যাক্সিম, ভক্স পপুলি ভক্স ডেই, অর্থাৎ ভয়েস অফ দি পিপুল ইজ দ্য ভয়েস অফ দি গড। অর্থাৎ জনতার কণ্ঠ ঈশ্বরের কণ্ঠ। আমাকে যদি গণতন্ত্রে আমি বিশ্বাস করি, এটাই হচ্ছে গণতন্ত্রের নির্যাস। আমাকে সবসময় মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের ভাষা বুঝতে হবে, মানুষের দুঃখ যন্ত্রণা বুঝতে হবে, এবং মানুষ যে পথে চাইছে আমাকে আসতে বলছে, মানুষ যে ডাক দিচ্ছে, মানুষের সেই আহ্বানকে শুনতে হবে, সেই আহ্বানে আমাকে রেসপন্ড করতে হবে। তা যদি না করি তাহলে আমি গণতন্ত্রে বিশ্বাস করি না, এবং আমি মানুষ পদবাচ্য নই। সমাজকে বাদ দিয়ে, জনসমাজকে বাদ দিয়ে, জনসমষ্টিকে বাদ দিয়ে আমি ব্যক্তির কোনো মূল্য নেই, আমার ব্যক্তিত্বের কোনো অস্তিত্ব নেই। কিসের ঘোড়ার দিনের সাংসদ আমি? আপনি কি সাংসদ থেকে পদত্যাগের কথা ভাবছেন সংসদ সদস্য হিসাবে? শুনুন, রাজনীতির লোকেরা দেহত্যাগ করার আগে মলমূত্র ত্যাগ করা সেটা কিছুই ত্যাগ করেন। আমি তো 58 বছর রাজনীতি করার লোক, আমি তো সেই অভ্যেস বলুন বদ অভ্যেস দ্বারা আমি আক্রান্ত। আর আমার 75 বছর বয়স হয়ে গেছে, আমার পক্ষে তো কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া কোনো সম্ভব না। আমি যদি কোনো পদক্ষেপ নিই আপনারা জানতে পারবেন, আমি যদি কোনো সিদ্ধান্ত নিই তার আগে আমাকে 100 বার ভাবতে হবে, ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। সেরকম সিদ্ধান্ত যদি আমি কখনো নেই, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আমি তো গোপনে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবো না। কিন্তু এই যে অস্থির সময় আর এই যে জনতার আন্দোলন, অনেকে এটাকে পলিটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছে সুখেন্দু শেখর বাবু।
আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলোকে এখন সাইড লাইনের বাইরে থাকা উচিত? আমার তো মনে হয় যে জনগণ যে পথে হাঁটছে, যদি রাজনৈতিক দলগুলোকে হাঁটতে হয় এদের পেছনে হাঁটতে হয়। কারণ এখন মানুষ পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। তারা মনে করছেন যেটা আমাদের পবিত্র কর্তব্য দিয়েই অনেক হয়েছে, এবার আমাদেরকে রাস্তায় নামতে। এটা একটা পুঞ্জীভূত কপ, এটা আমার কথা, এটা আমার কথা না। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন, এটা অসাধারণ ইংরেজি শব্দ ব্যবহার করেছেন শেষ দিন যেদিন উনি অর্ডারটা দিলেন। কি শব্দ? ইটস এ ন্যাশনাল ক্যাথারসিস। ন্যাশনাল ক্যাথারসিস, ঠিক। ন্যাশনাল ক্যাথারসিস, তার বাংলা খুঁজতে গিয়ে আমি ডিকশনারিতে পাচ্ছি না কিছু, একটা শব্দে বলা যাচ্ছে না। একটা লাইন জুড়ে দিয়ে একটা ব্যাখ্যা আছে, এই শব্দের একটা প্রতি শব্দ বাংলায় খুঁজে পাচ্ছি না। তার কারণ আমি অনেক ভেবে চিনতে বার করেছি একটা শব্দ, যে শব্দ বাংলায় আছে প্রচলিত, একটা দ্রোহকাল। এটা একটা দ্রোহকাল, ঠিক। এবং এই দ্রোহকালটা যে একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে এমন ভাবার কোনো কারণ নেই। একটা পুঞ্জীভূত ক্ষোভ, চিফ জাস্টিস বলছেন যে একটা পুঞ্জীভূত ক্ষোভ মানুষের দিয়ে আসছে, সেটাকে বেরোতে দিন। প্রশাসনিক হস্তক্ষেপ করবেন না, সমাজ মাধ্যমে যারা মতামত দিচ্ছে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে যাবেন না, শুধু শান্তিপূর্ণ ভাবে যেন সবকিছু হয় সেটাই লক্ষ্য রাখবেন। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন বলছেন তার মানে দেখে বুঝছেন যে শুধু আরজি করে নয়, শুধু কলকাতাতে নয়, শুধু বাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও যে বিভিন্ন দেশে মানুষ ভারতীয়রা থাকেন, সব জায়গাতে ছোট বড় মাঝারি নানা ধরনের প্রতিবাদ হচ্ছে, এবং সবগুলো শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে। কেউ কিন্তু গুন্ডামি করছে না, আগুন লাগাচ্ছে না। আমরা আন্দোলন মানে কি, 4টে বাস পুড়বে, 4টে ট্রাম পুড়বে, সরকারি সম্পত্তি ধ্বংস হবে, এগুলো দেখে অভ্যস্ত আমরা ছোটবেলা থেকে। আজ না, কয়েক যুগ ধরে বাংলাতে এটাই হচ্ছে ঐতিহ্য আন্দোলনের। অথচ সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে, কোথাও কিন্তু হাঙ্গামা নেই, উত্তেজনা নেই। সারা রাত ধরে বাড়ির মেয়েরা রাস্তায় বসে আছে, যারা জীবনে কোনদিন রাজনীতি করেনি, কোনো রাজনীতির ঝান্ডা ধরেনি, আজও ধরেনি, তারা বসে প্রতিবাদ করছে। মানে কতখানি পুঞ্জীভূত ক্ষোভ হতে গেলে একটা অসংগঠিত জনগণের আন্দোলন এইরকম চেহারা নিতে পারে, আমার 75 বছর জীবনে বোধ হওয়ার পর থেকে আমি দেখিনি। অনেক আন্দোলন দেখেছি আমি 60-এর দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি যত আন্দোলন হচ্ছে সব দেখেছি। এইরকম স্বতঃস্ফূর্ত জনগণের আন্দোলন আমার জীবনে আমি কখনো দেখিনি। আমি অন্ধ যদি হই, প্রলয়কে আটকে রাখা যায়নি। সুদিন দত্ত, উটপাখি, আমি এগুলো শব্দ প্রতি শব্দ মানে জানি না, আমি যা বললাম আমার যেটুকু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আমার অত্যন্ত প্রিয় লাইন বুলুদা, সুদিন দত্তের উটপাখি কবিতার। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এটা তো একটা শুভ সত্য। সন্দীপ ঘোষকে এত আশ্রয় প্রশ্রয় দেয়া হলো কেন? আমি কোনো ব্যক্তি সন্দেহ আমি চিনি না, লোকটাকে চিনি না, জীবনে চিনি। হ্যাঁ, কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, যারা তারা জবাব আমাকে জিজ্ঞেস করছে। আমি ওকে চিনি না প্রথম, এই ঘটনার পর প্রথম ছবিতে দেখলাম, কাগজে দেখলাম, এই পর্যন্ত। আর বিনীত গোয়েল এখনো কেন রয়েছেন পদে? যখন সুপ্রিম কোর্ট রাজ্যের একটা হসপিটালে সিআইএসএফ এর নিরাপত্তা দিচ্ছে, ভাবুন, আরজি করে ধ্বংস হলো সরকারি সম্পত্তি, উনি বললেন আই এম অ্যাংরি, দোষ চাপালেন সংবাদ মাধ্যমের উপরে, আর তারপরে তিনি এখনো রয়েছেন পদে। আপনার কি মনে হয় না ইমিডিয়েটলি তাকে পদ থেকে সরানো উচিত? আমি একটা ক্যান্ডিড আনসার চাইছি আপনার কাছে। শুনুন, আমি তো কোনো নির্ণায়ক কোনো পদে নেই যে আমি কাউকে জ্ঞান দেবো এটা করা উচিত, এটা করা উচিত নয়। কিন্তু সহনাগরিক হিসাবে বলুন, আমি যদি জুডিশিয়ারিতে থাকতাম, আমার কাছে যদি মামলা থাকতো, সেখানে আমি সব দিক বিচার করে একটা রায় দিতে পারতাম। তো সুতরাং আমি এই যে একটা মানে ম্যান্ডেট দেবো, আমার একটা ডিক্টাম দেবো, যেটা কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে, এরকম পজিশন তো আমি হোল্ড করি না। আমি সরকারের অঙ্গ নই, আমি দলেরও কোনো সাংগঠনিক পদে নেই, আমি একজন
রাজ্যসভার 13 জন সাংসদের মধ্যে আমি একজন সাংসদ মাত্র। আমি এছাড়া অন্য কোনো পদে নেই। কিন্তু আপনি আমাদের সহনাগরিক, এটাও তো ঠিক। অবশ্যই সহনাগরিক। এই জুনিয়র ডাক্তারগুলো তো চাইছে সিপির পদত্যাগ। না না, আমার তো দেখুন দুটো সত্তা। প্রথম সত্তাটা হচ্ছে, আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা যে কোনো মানুষের, ভারতবর্ষের বা পৃথিবীর, যে আমরা প্রথম হচ্ছে একজন নাগরিক, সিটিজেন অফ দিস কান্ট্রি। কনসাস সিটিজেন আমি। এমন নয় যে আমার পেটে কোনো কলম কালির আঁচড় নেই। তো যাদের কলম কালির আঁচড় আছে পেটে, তারা তো কনসাস সিটিজেন। তো কনসাস সিটিজেনের দায়িত্ব হচ্ছে, যদি কোথাও কোনো সমাজে অঘটন ঘটে, সেখানে বালিতে মুখ না লুকিয়ে রেখে সেখানে চেষ্টা করা, সেটাকে প্রশমিত করার, অন্যান্য উৎসবে তাদের কাজ। 14ই আগস্ট স্বাধীনতার মধ্যরাত্রে যখন কোটি কোটি লোক ভারতবর্ষ জুড়ে রাস্তায় নেমেছে, নীরব প্রতিবাদ জানাচ্ছেন সারা রাত থেকে, বিশেষত মহিলারা, তখন আমিও বসে থাকিনি। আমি অন্য কারোর সঙ্গে যাই, কারণ আমার রাজনৈতিক আইনজীবী আছে, আমি অন্য জায়গায় প্রভাবিত নাও হতে পারি। কারণ রাজনীতির লোকের সম্পর্কে আজকে মানুষের যে ক্ষোভ, যে ছুটপাট দেখা দিচ্ছে, সেটাকেও শ্রদ্ধা করা উচিত। নিশ্চয়ই আমাদের ভুল হচ্ছে বলে মানুষ আমাদেরকে ভালোভাবে নিচ্ছে। তো সেইখানে আবার এই মানুষই 5 বছর বলে রাজনীতির লোকদেরকেই ভোট দেয়, কারো পক্ষে কারো বিপক্ষে। তো একটা এরকম সমাজে থেকে আমি একজন নাগরিক হিসেবে আমি ভাবলাম যে আমার একটা কিছু প্রতিবাদ বা এদের প্রতি সহমর্মিতা, এই মানুষ, এত মানুষ নেমেছে, তাদের সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন না রেখে তাদেরও একটা অংশ যদি আমি হতে পারি, এই প্রচেষ্টা 75 বছর বয়সে আমারও করা উচিত। আমি একটা টুইট করলাম 13 তারিখে, যে আমারও মেয়ে আছে, আমার একটা ছোট নাতনি আছে, বাংলার লক্ষ লক্ষ পরিবারের মতো। অর্থাৎ আমারও একটা দায়িত্ব আছে, আমি ধর্নায় যাব। আমি ধর্না নিজেই আয়োজন করলাম আমার সহনাগরিকদের নিয়ে। কোনো পার্টির ফ্ল্যাগ ছিল না। নেতাজির মূর্তি নিচে আমি বসলাম আমার এলাকাতে, সঙ্গে আমার পাড়ার লোকেরা, কোনো রাজনীতির লোক নেই, কোনো ব্যানার নেই, কোনো ফ্ল্যাগ নেই। আমি অসুস্থ অবস্থাতেও আমি বললাম রাত জাগতে পারবো না, সেই জন্য আমি 5টা থেকে 8টা 3 ঘন্টা আমি ধর্না দিলাম। আমাকে তো কেউ বারণ করেনি, আমি তুমি ধর্না দিচ্ছ, কেউ প্রশ্নও করেনি। আমার মনে হলো যে অন্তত এইটুকু কর্তব্য যদি আমি পালন করি, আমার নিজের বিবেকের কাছে আমি অন্তত পরিষ্কার থাকি যে না, আমি এই কোটি কোটি মানুষের সঙ্গে আমি বিচ্ছিন্ন নই। আমিও লাস্ট কথাটা বলে শেষ করব। আমি না মাঝে মধ্যে দিল্লিতে থাকাকালীন উইকেন্ডে একা হরিদ্বার চলে যায়, শতাব্দী এক্সপ্রেস ধরে যায় শনিবার দিন সকালে, আবার রোববার সন্ধ্যেবেলা ওই শতাব্দী এক্সপ্রেসে ফিরে আসে। ওই গঙ্গা পুজো এসে আরতি ফারতি স্নান টান আছে ওকে তো করি। কিন্তু ওই যে ওই চাতালে যেখানে গঙ্গা পুজো হয়, তার চাতালটা থেকে হাজার হাজার লোক বসে যায়। সেখানে আমি একটা ছোট শর্টস পরে, একটা টি শার্ট পরে, কবরে কাগজ পেতে, হাওয়াই চপ্পলটাকে কবরে কাগজে তলায় রেখে আমি বসে, আমি শুধু মানুষগুলোকে দেখি, মনে হয় যেন সারা ভারতবর্ষ সেখানে জমা হয়েছে। কত ধরনের মানুষ, কত ধরনের চেহারা, কত ধরনের তাদের ভাষা। তখন আমি নিজেকে একাত্ম বোধ করি, আমি একটা কি বিশাল দেশের একজন নাগরিক, আমিও এদের একজন। আমার ওখানে কোনো এমপি পরিচয় নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, কেউ চেনে না আমাকে, কেউ জানে না। আমি ভিড়ের মধ্য থেকে যে উপলব্ধিটা পাই, অনুভূতিটা পাই, আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার গঙ্গা স্নানের চেয়ে তো ওই ভিড়ের মধ্যে ওদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটার যে পূর্ণ অর্জন আমি করছি। আমার শেষ প্রশ্ন বলো না, হোয়াট নেক্সট? আমি কি করবো? শুনুন, গান্ধীজি একটা কথা দিয়ে উত্তরটা দেবে, দিল্লি দাঙ্গা থেমে গেছে, এবার গান্ধীজি একটা প্রোগ্রাম আছে পরশুদিন, আমি বন্ধ যাবে।
পোরবন্দর থেকে ফিরে পাকিস্তান গেল, পাকিস্তান গিয়ে কিছুদিন থাকবে হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার জন্য। তো যাত্রী আভা জিজ্ঞেস করলো বসু নিয়ে প্রোগ্রাম ঠিক আছে তো পোরবন্দর যাওয়ার? গান্ধীজি বললেন কালকে কি ঘটবে তাই জানি না, পরশু থেকে কথা ঠিক করে করবো। তো পরের দিন সন্ধ্যেবেলায় নিহত হন। কোথায় গান্ধীজি, রাজা ভোজ, আর কোথায় গান্ধী সুখেন? আমি কি বলবো, হোয়াট নেক্সট? তো বিধাতা বলবেন, আমি কি বলবো? থ্যাংক ইউ বলুদা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.